আচ্ছা, আজকে আমরা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি 1880-1931 থেকে শুরু করব। তো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির বাড়ি হচ্ছে, সিরাজি সাহেবের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি স্বপ্নাতুর কবি নামে পরিচিত আর কি। বাংলা সাহিত্যের স্বপ্নাতুর কবি কাকে বলা হয়? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, 1880-1931। তো ইসমাইল হোসেন সিরাজি একাধারে মহাকাব্যের রচয়িতা, কাব্যগ্রন্থের রচয়িতা, উপন্যাস, প্রবন্ধ এগুলো তিনি রচনা করেছেন। তো তার অনল প্রবাহ কাব্যগ্রন্থ হচ্ছে একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, এবং এটি লেখকের প্রথম রচনা, এবং ইংরেজ সরকার কর্তৃক এই অনল প্রবাহ কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত হয়, এটি আমাদের মনে রাখতে হবে। আর স্পেন বিজয় কাব্য, এটা খুবই ইম্পর্টেন্ট যে স্পেন বিজয় কাব্য কে রচনা করেছেন? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তাহলে তৎকালীন যে স্পেনের সম্রাট ছিলেন রডরিক, তার সাথে মুসলমান বীর যে তারেক, তাদের দুজনার কম্পেয়ার করে যে আহ, সংগ্রাম, তাদের যে যোদ্ধা মনোভাব, তাদের যে ইতিহাস, সেই কাহিনী বর্ণিত হয়েছে স্পেন বিজয় কাব্যে। আর একটা হচ্ছে রায় নন্দিনী উপন্যাস। উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের যে প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, সেখানে যে হিন্দু ধর্ম এবং যে কুসংস্কার এর বিরুদ্ধে তিনি লিখেছিলেন আর কি, গোঁড়ামির বিরুদ্ধে, রায় নন্দিনী। তা- তাহলে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির এখান থেকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে অনল প্রবাহ তার একটি কাব্যগ্রন্থ, স্পেন বিজয় একটা কাব্যগ্রন্থ, এবং রায় নন্দিনী তার বিখ্যাত একটি উপন্যাস। তাহলে ইস- তাহলে তিনি মহাকাব্য লিখেছেন কয়টা? মানে স্পেন বিজয় কাব্যটা মূলত একটি মহাকাব্য, আর এখান থেকে আমাদের মনে রাখতে হবে অনল প্রবাহ কাব্যটা। তাহলে অনল প্রবাহ কাব্যগ্রন্থ, স্পেন বিজয় কার রচনা? ইসমাইল হোসেন সিরাজি। আর একটি হচ্ছে রায় নন্দিনী উপন্যাস। ঠিক আছে, এই যে রায় নন্দিনী তারাবাই, এই দুইটা মনে রাখলে চলবে। এবং তার একটি প্রবন্ধ রয়েছে, ভ্রমণ কাহিনী, তুরস্ক ভ্রমণ। তো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি থেকে যদি প্রশ্ন আসে যে রায় নন্দিনী কার রচনা, এটা আসতে পারে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান কোথায়, সিরাজগঞ্জে বলবা। তারপর হচ্ছে আহ ইসমাইল হোসেন সিরাজির গ্রন্থ কোনটি, এরকম আসলে মহাকাব্য থেকে স্পেন বিজয় হতে পারে, অনল প্রবাহ হতে পারে, রায় নন্দিনী হতে পারে। তাহলে অনল প্রবাহ কে রচনা করেছেন পরীক্ষা আসতে পারে? তাহলে ইসমাইল হোসেন সিরাজি। মানে স্পেন বিজয় মহাকাব্য, অনল প্রবাহ কাব্য, আর হচ্ছে উপন্যাস হিসেবে তারাবাই এবং রায় নন্দিনী, এগুলো আমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে যে ভ্রমণ কাহিনী, তুরস্ক ভ্রমণ। ঠিক আছে। ইসমাইল হোসেন সিরাজির অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে, যেমন মহানগরী কর্ডোবা, তুর্কি নারীর জীবন, প্রবন্ধ, আদব কায়দা শিক্ষা, তো এগুলো প্রাবন্ধিক হিসাবে ইসমাইল হোসেন সিরাজির খুব ইম্পর্টেন্ট না। মূলত ইসমাইল হোসেন সিরাজিকে আমরা চিনি হচ্ছে তার মহাকাব্যের জন্য, স্পেন বিজয়। তাকে চিনি তার অনল প্রবাহ কাব্যের জন্য, তাকে চিনি তার বিখ্যাত উপন্যাস রায় নন্দিনীর জন্য। তো যদি কমন কোশ্চেন হয়, এই তিনটার মধ্য থেকে আসবে। আর যদি হচ্ছে ব্যতিক্রম কিছু আসে, তাহলে হচ্ছে যে যে কোনো জায়গা থেকে আসতে পারে। তবে সেক্ষেত্রে যদি আমাদের সময় থাকে, সব লেখকের সবগুলোই পড়বো, মুখস্থ রাখার চেষ্টা করব, কিন্তু আমি যে চারটার কথা বলেছি সেগুলো আমরা যাতে ভুলে না যাই: স্পেন বিজয়, আর হচ্ছে অডল প্রবাহ, তারাবাই, রায়নন্দিনী। এখন আসি আহ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সাখাওয়াত হোসেন। তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হচ্ছে 1880-1932 রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে 9 ডিসেম্বরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, এবং বাংলা সাহিত্যের তিনি প্রথম নারীবাদী লেখিকা। এবং বেগম রোকেয়াকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তিনি অনেক সামাজিক কাজ করেছেন, তার মধ্যে হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল তিনি প্রতিষ্ঠা করেছিলেন।
1911 সালে কলকাতায়। এবং নারীদের মেয়েদের শিক্ষার জন্য তিনি আহ মুসলিম মহিলা সমিতি গঠন করেছিলেন, যার নাম হচ্ছে আঞ্জুমান খাওয়াতিনি ইসলাম। তিনি এটার মাধ্যমে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই সমিতির মাধ্যমে, আঞ্জুমান খাওয়াতিন ইসলামের মাধ্যমে নারী কিরে, অধিকার মশা, মশা, মৌমাছি। প্রতিষ্ঠার জন্য প্রচুর কাজ করেছিলেন। আমরা একটু মিউট করে দিই। এরপরে হচ্ছে তিনি আহ তার লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, তার মধ্যে হচ্ছে নবনূর, সওগাত, মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এবং 9 ডিসেম্বরকে, তার জন্ম তারিখকে বাংলাদেশে রোকেয়া দিবস হিসাবে আমরা পালন করে থাকি প্রতি বছর। তার প্রথম গ্রন্থ হচ্ছে মতিচুর, এবং তার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অবরোধ বাসিনী। অর্থাৎ নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি শুধু খাওয়াতিনি ইসলাম, মানে আঞ্জুমান খাওয়াতিনি ইসলাম মুসলিম মহিলা সমিতি গঠন করে ক্ষান্ত হননি, বরঞ্চ তিনি গ্রন্থ অবরোধ বাসিনী রচনার জন্য নারীর অধিকার তিনি সমাজে প্রতিষ্ঠা করেছিলেন। আর মতিচির গ্রন্থটা 2টা খণ্ড রয়েছে, এক প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। তাহলে তিনি যে এত লেখালেখি করেছিলেন একজন ব্রিটিশ ঔপনিবেশিক সমাজে, এবং তথাকথিত সমাজ ছিল হচ্ছে আহ, অন মানে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কারাচ্ছন্ন এবং আহ, নারী অধিকার বিদ্বেষী একটা সমাজ। সেখান থেকে রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে আবির্ভূত হন। তিনি হয়েছিলেন মূলত, তার সাপোর্ট ছিল তার স্বামী, আহ, তার প্রেরণায় মূলত তিনি এই রচনায় আত্মনিয়োগ করেন। এবং থেকে না থাকেন না। তার স্বামীর যখন মারা যায় তারপর তিনি থেমে থাকেননি। তিনি ভাগলপুরে একটি প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম হচ্ছে মেমোরিয়াল গার্লস স্কুল। সাখাওয়াত, তার জামাইয়ের নাম সাখাওয়াত, সে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। এবং নারীদের কুসংস্কার মুক্ত ও শিক্ষিত করতে সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন, এবং এসব লেখনীর মাধ্যমে তিনি নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আহ কাজ করে গিয়েছিলেন। তার নাম অনুসারে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশেই একটি হল রয়েছে, যেটা রোকেয়া হল নামে পরিচিত। 1900 তারপরে হচ্ছে তার উপন্যাস তিনি লিখেছেন। তিনি গদ্য গ্রন্থ লিখেছেন, গদ্য গ্রন্থ মূলত প্রবন্ধ। আহ তাহলে উপন্যাসগুলোর মধ্যে রয়েছে অবরোধ বাসিনী, যেটা হচ্ছে আহ হাস্যরসাত্মক একটি উপন্যাস। নারীদের পর্দা প্রথার বিরুদ্ধে তিনি এটি রচনা করেছিলেন, এবং এই গ্রন্থকে বলা হয় লেখকের সর্বশ্রেষ্ঠ উপন্যাস। তার আরো উপন্যাস রয়েছে পদ্মরাগ, আর আরেকটি রয়েছে সুলতানাস ড্রিম, যেটা তিনি ইংরেজিতে লিখেছিলেন সুলতানাস ড্রিম নামে। বাংলা অনুবাদ করেছেন হচ্ছে সুলতানার স্বপ্ন। তাহলে আমরা উপন্যাস পেয়েছি কয়টি? 3টি। কি কি? অবরোধ বাসিনী, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন। আর মতিচুর হচ্ছে তার একটি প্রবন্ধ গ্রন্থ। এই মতিচুর হচ্ছে প্রবন্ধ। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেনের যতগুলো আছে, মানে অল্প কয়েকটা আছে তার সাহিত্যকর্ম, সেগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো। যদি বলা হয় বাংলাদেশে নারী শিক্ষা প্রসারে কে অগ্রদূত, তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেন হবে। বেগম সুফিয়া কামালও আছে, কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেন থাকলে তাকেই আমরা দেব। যদি বলা হয় এই পদ্মরাগ, মতিচুর, অবরোধবাসিনী, সুলতানাস ড্রিম, ঠিক আছে, এর মধ্যে কোনটা কোন জাতীয় গ্রন্থ এভাবেও আসতে পারে। আর হচ্ছে যে কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের বা বেগম রোকেয়া রচিত, সেটিও আসতে পারে। যদি বলা হয় যে পদ্মরাগ কোন ধরনের রচনা, তাহলে কি বলবা? গল্প, কাব্য, প্রবন্ধ, উপন্যাস, কি বলবা? উপন্যাস। হ্যাঁ, উপন্যাস।
তো এভাবেও এই সকল প্রশ্ন আসতে পারে। সুলতানাস ড্রিম, এটা কোন ধরনের গ্রন্থ? তাহলে বলবা কি উপন্যাস। যদি বলা হয় যে কোন দুটি গ্রন্থ রোকেয়া সাকাত হোসেনের, যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করুক না কেন, কোনটি বেগম রোকেয়ার লিখিত নয়? পদ্মাবতী, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, মতিচুর। যদি এরকম হয় তাহলে পারবা না? হ্যাঁ স্যার। অবশ্যই পারবে। অর্থাৎ তার শ্রেষ্ঠ রচনা কোনটি? অবরোধবাসিনী, কি নিয়ে? নারীর অধিকার। প্রথম গ্রন্থ কোনটি? মতিচুর। এইভাবে। তারপর হচ্ছে আহ অবরোধবাসিনী কি নিয়ে? পর্দা প্রথা নির্ভর হাস্যরসাত্মক একটি উপন্যাস। তাহলে উপন্যাস রয়েছে তিনটি: অবরোধবাসিনী, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন। প্রবন্ধ হচ্ছে মতিচুর। মতিচুরটা একটি প্রবন্ধ তার, ঠিক আছে? আশা করছি যদি নারীদের থেকে তো একটা প্রশ্ন হবেই, সেক্ষেত্রে রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল থেকে খুবই ইম্পর্টেন্ট আসবে। এরপরে আসছে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 1894 1950। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের 24 পরগনার মুরারিপুর গ্রামে। বিভূতিভূষণ তিনি গল্প রচনা করেছেন, তিনি উপন্যাস রচনা করেছেন, এবং তিনি একজন ঔপন্যাসিক, কারণ তিনি উপন্যাস হিসাবেই খ্যাতি লাভ করেছিলেন। তো বিভূতিভূষণের পথের পাঁচালী এবং অপুর সংসার, এটা দিয়ে শরৎচন্দ্র ইয়া সত্যজিৎ রায় আহ, বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেছেন। বলা হয়ে থাকে যে শরৎচন্দ্র তো অনেক বিখ্যাত একজন অপরাজেয় কথাশিল্পী বা ঔপন্যাসিক, তারপরে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনতে হলে পথের পাঁচালীটা আমাদের জানতে হবে। বিভূতিভূষণকে জানতে হলে আমাদের আরণ্যক উপন্যাসটা পড়তে হবে। বিভূতিভূষণ আমাদের জানতে হলে আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটি পড়তে হবে। বিভূতিভূষণকে জানতে হলে আমাদের ইচ্ছামতী উপন্যাসটি পড়তে হবে। তাহলে যেহেতু তিনি একজন ঔপন্যাসিক, তিনি প্রকৃতির কাছে ছিলেন এবং অত্যন্ত নিবিড়ভাবে তিনি প্রকৃতিকে তিনি যাপন করেছেন, নিজের জীবনের সাথে রিলেট করেছেন। ফলে আমরা পথের পাঁচালীতে দেখতে পাই যে অপু দুর্গার সেই আহ প্রকৃতির মধ্যে তাদের বেড়ে ওঠা, তাদের প্রেম, তাদের আহ চাকরির জন্য বাইরে যাওয়া, তাদের দারিদ্রতা, হরিহর ঠাকুরের ঘটনা, সবকিছু আমরা পথের পাঁচালীতে পাই। এবং একটা মানুষের সাথে প্রকৃতির যে আহ, বন্ধনহীন সম্পর্ক, সেটা আমরা এই পথের পাঁচালীতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বানানটার দিকে খেয়াল রাখবো, ও ঔপন্যাসিকের। যখন আমরা লিখিত দিব, এই বানানটি অনেকেই ভুল করেন, সুতরাং আমরা এদিকে খেয়াল রাখবো। তাহলে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, অপরাজিতা, তারপর হচ্ছে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইসামতি। এগুলো আমাদের একদম, এই পাঁচটা উপন্যাস যে বলছি, এগুলো একদম মুখস্থ ঠোঁটস্থ করতে হবে, ঠিক আছে? আর এইখানে যতগুলো দেওয়া আছে সবগুলোই আমরা পড়ে যাব এবং একদম ঠোঁটের আগায় রাখবো, কারণ আহ বিভূতিভূষণ আসলে উপন্যাস থেকেই আসবে। এছাড়াও তার আত্মজীবনীমূলক একটি উপন্যাস রয়েছে, যেটা খুবই আহ আহ, সবাই পড়ে আর কি। আত্মজৈবনিক উপন্যাসের মধ্যে তৃণাঙ্কুর আহ পড়েননি এমন কেউ নাই। তো বিভূতিভূষণের উপন্যাস যতগুলো আছে প্রত্যেকটাই আমরা পড়বো, একটিও আমরা বাদ দেব না। তো পথের পাঁচালী উপন্যাসের বিখ্যাত চরিত্র পর্ব, অপরাজিতার বিখ্যাত চরিত্রগুলো পর্ব, আরণ্যক উপন্যাসের বিখ্যাত চরিত্র কে কে আছে সেটা আমরা জানবো। আর আদর্শ হিন্দু হোটেল, অনুবর্তন, দেবযানী, ইসামতি, অশনি, সংকেত। এই ইসামতিও প্রকৃতি নির্ভর একটি তার উপন্যাস। হুম। এরপর আসি গোলাম মোস্তফা, 1800। বিভূতিভূষণ কিন্তু 3 স্টার, মানে বিভূতিভূষণ আমাদের ঔপন্যাসিক হিসেবে তাকে পড়তেই হবে, বঙ্কিম ঔপন্যাসিক হিসেবে পড়তে হবে, শরৎ ঔপন্যাসিক হিসেবে পড়তে হবে, মানিক ঔপন্যাসিক হিসেবে পড়তে হবে, বিভূতিভূষণ ঔপন্যাসিক হিসেবে পড়তে হবে, তারাশঙ্কর ঔপন্যাসিক হিসেবে পড়তে হবে। এগুলো কখনোই আমাদের মিস দেওয়া চলবে না। এরপর আসি
গোলাম স্যার, মোস্তফা। হ্যাঁ, কোনো প্রশ্ন? অপরাজিতার চরিত্র কি? অপরাজিতার চরিত্র, অপরাজিতা, ওইটা আমার এখন খেয়াল নাই, তোমরা হচ্ছে যে বই থেকে দেখে তারপর জানাবো, ঠিক আছে? আহ গোলাম মোস্তফা 1897-1964, তিনি জন্মগ্রহণ করেছিলেন যশোরে, ঠিক আছে? তাহলে যশোরে বর্তমান নাম হচ্ছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। পেশায় ছিলেন শিক্ষক। তার কাব্যের তিনি মূলত কবি। মূল বিষয়বস্তু ছিল ইসলাম ও প্রেম, মানে ইসলামী মূল্যবোধ ধারার কবি তিনি। তাকে কাব্য সুধাকার উপাধি দেওয়া হয়েছিল। তিনি তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক সিতারি ইয়ামতিয়াজ পেয়েছিলেন উপাধি। এবং তার বিখ্যাত কবিতা জীবন বিনিময়, যেটা বুলবুলিস্তান কাব্যগ্রন্থের অন্তর্গত। মূলত তিনি কবি। তার কাব্যগ্রন্থ এতদিন কোনো পরীক্ষায় আসে নাই, ঠিক আছে? কিন্তু তার একটি বিখ্যাত জীবনী গ্রন্থ, যেটার নাম হচ্ছে বিশ্বনবী, এটি কার লেখা? এইটা প্রায় আসছে, ঠিক আছে? তাহলে এটা হবে কবি গোলাম মোস্তফা, এই যে বিশ্বনবী। এবং তিনি হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে আরো কিছু গ্রন্থ লিখেছেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ ইসলাম ও জেহাদ, আর একটা হচ্ছে ইসলাম ও কমিউনিজম, এবং আমার চিন্তাধারা। তাহলে তার আরো একটি বিখ্যাত কাব্য বনি আদম, সেটাও আমাদের মনে রাখতে হবে। এই যে বনি আদম, তাহলে বনি আদম কাব্যগ্রন্থ রচয়িতা কে, এটি আমাদের মনে রাখতে হবে। এটি তোমাদের আসতেই পারে, ঠিক আছে? তাহলে বনি আদম কে? গোলাম মোস্তফা। তারপরে আমাদের মনে রাখতে হবে বিশ্বনবী কে রচনা করেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে কেন্দ্র করে তিনি বিশ্বনবী এবং আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লিখেছিলেন, এবং ইসলাম ও জেহাদ, ইসলাম ও কমিউনিজম, এবং আমার চিন্তাধারা, এগুলো তিনি রচনা করেছেন। তাহলে গোলাম মোস্তফা থেকে আমরা দুইটা মনে রাখবো: বিশ্বনবী, এটা একটা জীবনী গ্রন্থ। আর একটি মনে রাখবো কি আমরা? বনি আদম। তাহলে বনি আদম কে রচনা করেছিলেন? গোলাম মোস্তফা কবি। এবং গোলাম মোস্তফা জন্ম মৃত্যু 1897-1964 সালে, ঠিক আছে? অর্থাৎ যখন পাকিস্তান সরকার ক্ষমতায়, পাকিস্তান আর কি আমাদের দেশ, তখন হচ্ছে যে তিনি মৃত্যুবরণ করেন। এরপর আসি 1898-1979, আবুল মনসুর আহমদ। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় যিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যে নওশাদ ভাইয়ের ওইখানে আবুল মনসুর আহমদের জন্ম ধানীখোলা গ্রামে। গ্রামের নাম হচ্ছে ধানীখোলা, ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা। তিনি মূলত ছিলেন একজন সাংবাদিক, কিন্তু সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন রাজনীতিবিদ এবং রাজনীতি সচেতন একজন লেখক, সাহিত্যিক। তিনি মূলত ব্যঙ্গধারার সাহিত্য রচনায় বেশি উৎসাহী ছিলেন। এবং 21 দফার অন্যতম প্রণেতা ছিল 1954 যে যুক্তফ্রন্ট, সেখানের যে কর্মসূচি ছিল 21 দফা, তার প্রণেতা হচ্ছেন এই যে আবুল মনসুর আহমেদ। এবং 54 যে নির্বাচন, যুক্তফ্রন্ট রাজনীতিবিদ হিসাবে যেহেতু ছিলেন ভালো, সেহেতু সে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি উপন্যাস রচনা করেছেন, গল্প রচনা করেছেন, স্মৃতিকথা লিখেছেন, শিশু সাহিত্য, প্রবন্ধ প্রভৃতি লিখেছেন। তাহলে তার উপন্যাস বিখ্যাত হচ্ছে আবে হায়াত। বিখ্যাত উপন্যাস হচ্ছে আবে হায়াত। এটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এবং স্যার, স্যার ইনি সত্য কি মিথ্যা। মুজিবনগর সরকারের যে অর্থমন্ত্রী, ওই আবুল মনসুর আহমেদ? না না না, ওটা ক্যাপ্টেন।
17 এপ্রিল যেটা হয়েছে ওইটা ওই আবুল মনসুর, এই আবুল মনসুর না। তাহলে তার গল্প গ্রন্থ হচ্ছে এইটা খুবই আয়না, ফুড কনফারেন্স, আসমানি পর্দে, তিনটা খুবই ইম্পর্টেন্ট। আবুল মনসুর আহমেদের আয়না, ফুড কনফারেন্স এবং আসমানি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু রম্য জাতীয়, ঠিক আছে? আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা, আসমানি পর্দা। আর আমার দেখা রাজনীতির 50 বছর, আমাদের বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস যদি আমরা খুব ভালো বই রেফারেন্স দেই একটা দুইটা, তার মধ্যে আমার দেখা রাজনীতির 50 বছর, যেটা আবুল আহমেদ লিখেছেন, আবুল মনসুর আহমেদ লিখেছেন, এটা তার আত্মজীবনী থেকে তিনি যা যা দেখেছিলেন সেটা তিনি এই তার জীবনভর, তার যে রাজনীতি এবং সাংবাদিক জীবনের ঘটনা প্রবাহ থাকাকালীন, যে ঘটনা প্রবাহ এবং যে রাজনীতি এবং দেশের যে পট পরিবর্তন হয়েছে তার চোখে দেখা, সেই বিষয়টা তিনি আমার দেখা রাজনীতির 50 বছরে তুলে ধরেছেন। এবং রেফারেন্স হিসেবে আমরা এই বইটা বাসায় রেখে দিতে পারি এবং আমাদের অবশ্যই পড়া উচিত। এরপরে তিনি লিখেছেন শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, প্রবন্ধ হচ্ছে স্মৃতিকথাও তিনি লিখেছেন, মানে আত্মকথা। তাহলে গালিভারের সফরনামা, এটা আমাদের পড়তে হবে, জানতে হবে আর কি। গালিভারের সফরনামা কে লিখেছেন? তিনি ব্যঙ্গ, ব্যঙ্গ বিদ্রুপ দিয়া ভালোই লিখতেন, ঠিক আছে? এই যে গালিভারের সফরনামা, তারপর আয়না, ফুড কনফারেন্স, আসমানি পর্দা, এগুলো হচ্ছে তার ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনা। ওইটা হচ্ছে গল্প। আর গালিভারের সফরনামা, গালিভার ট্রাভেলস, এটা আমরা জানি জনাথন সুইফটের। তো ওইখান থেকে তিনি ইন্সপায়ার্ড হয়ে আর কি শিশুদের জন্য গালিভার সফরনামা লিখেছিলেন। এবং উপন্যাস হচ্ছে দুইটা, আবে হায়াত সত্য মিথ্যে এবং জীবন ক্ষুধা। তাহলে আবুল মনসুর আহমেদ সম্পর্কে আর বেশি জানানোর দরকার নাই, শুধু আমার দেখা রাজনীতির 50 বছর, শেরে বাংলা, তারপরে হচ্ছে আয়না, ফুড কনফারেন্স, আসমানি পর্দা, সত্য মিথ্যা, আবে হায়াত, গালিভারের সফরনামা, এগুলো আমাদের জানলেই হবে, ঠিক আছে? এরপরে যাই জীবনানন্দ দাশ, 1899, 1954। 1899, 1954, একদম মুখস্থ করা লাগবে। জীবনানন্দ দাশ জন্ম মৃত্যু অবশ্যই 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 আমাদের মুখস্থ রাখতে হবে। তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। বরিশালের কোথায়? বরিশাল জেলার, মানে ঝালকাঠি যেটা এখন, ঠিক আছে, ধানসিঁড়ি নদীর তীরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং ধানসিঁড়ি নদীটা এখন খালের চেয়েও ছোট হয়ে গেছেন, ঠিক আছে? আর তার পূর্বপুরুষ ছিলেন ঢাকার বিক্রমপুরের অধিবাসী, নিবাসী ছিলেন। এবং তার মাও ছিলেন একজন কবি, যার নাম হচ্ছে কুসুম কুমারী দাস। মানে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এইটা। তাহলে জীবনানন্দ দাশ মূলত ছিলেন একজন প্রকৃতির কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছেন চিত্র রূপময় কবি। এবং তিনি হচ্ছে যে বাংলা ভাষায় তাকে সব শুদ্ধতম কবি বলা হয়। শুদ্ধতম কবিকে বাংলা ভাষায় বলবা যে জীবনানন্দ দাশ। বাংলা ভাষার তিনি রূপসী বাংলার কবি নামে পরিচিত, তিনি নির্জনতার কবি নামে পরিচিত, তিনি তিমির হননের কবি নামে পরিচিত, ধূসরতার কবি নামেও তিনি পরিচিত। তিনি এত বড় কবি ছিলেন, তার কবিতাগুলো যদি সে সময়ে ইংরেজিতে অনুবাদ হয়ে থাকে, বলা হয়ে থাকে যে তিনি কবিতায় বা কবি হিসেবে নোবেলও পেতে পারতেন রবীন্দ্রনাথের পর। এবং তার উপর গবেষণা করে একজন মার্কিন গবেষক, যিনি হচ্ছেন, নাম হচ্ছে ক্লিন্টন ডি সিলি, তিনি তাকে নিয়ে গবেষণা করে একটি গ্রন্থ লিখেন। তিনি 1954 সালে ট্রাম দুর্ঘটনায় আহ আহত হন প্রথম। তারপর 22 অক্টোবর কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 22 অক্টোবরে তিনি মৃত্যুবরণ করেন। তো তিনি আহ
আমাদের যে ব্রজমোহন কলেজ, বরিশাল বিএম কলেজে তিনি শিক্ষকতা করেছেন। তিনি মূলত ইংরেজি সাহিত্যের একজন শিক্ষক ছিলেন। এরপর তিনি কলকাতায় যাওয়া আসা করেছেন, আবার এখানে শিক্ষকতা করেছেন। তো তার জীবনটা খুব হতাশা, তারপরে হচ্ছে পারিবারিক জীবনে তিনি খুবই অসুখী ছিলেন। ফলে তার যে একটা বাহ্যিক যে আহ, সুখ স্বাচ্ছন্দ্য, সেটা আমরা খুব দেখি না বললেই চলে জীবনানন্দ দাশের। যে বলা হয়ে থাকে যে জীবনানন্দ দাশ হচ্ছে তিরিশোত্তর যে আধুনিক কবি রয়েছে বাংলা সাহিত্যের, সেই তিরিশোত্তর আধুনিক কবিদের পঞ্চ পাণ্ডব রয়েছে, যাদেরকে পঞ্চ পাণ্ডব বলা হয়, তিরিশোত্তর পাঁচজন আধুনিক কবি। সেই তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের এই জীবনানন্দ দাশ। এটা আমরা পঞ্চ পাণ্ডব বা পঞ্চ কবি, যারা হচ্ছে যে আহ, রবীন্দ্র বলয়কে, মানে রবীন্দ্রনাথ যে ধারায় কবিতা যে প্যাটার্নে লিখেছেন সেই প্যাটার্নকে একদম ভেঙে দিয়ে নতুন ধারার কবিতা নিয়ে এসেছিলেন। এই সেই ধরনের কবিকে তিরিশোত্তর আধুনিক কবি বলা হয়। অর্থাৎ 1920-এর পরে যে সকল কবিরা বাংলা সাহিত্যে লেখালেখি করেছেন তাদেরকে পঞ্চ পাণ্ডবও বলা হয়। এই পঞ্চ পাণ্ডবদের আমরা মনে রাখবো জবস দিয়ে। আমি মনে রেখেছিলাম JOBS, জবস। পঞ্চ পাণ্ডবের প্রথম হচ্ছে, যেতে হচ্ছে জীবনানন্দ দাশ, বিতে হচ্ছে ও, তাহলে অমিয় চক্রবর্তী, বিতে হচ্ছে আরেকটা বি, বুদ্ধদেব বসু, আর এসে হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। তাহলে এই আধুনিকতাবাদী পঞ্চ পাণ্ডবেরা ছিলেন কি, 30-এর দশকের কবি। যে সকল সাহিত্যিক 1930-এর সাহিত্য বলয় হতে মুক্ত হতে পারেননি তাদের ত্রিশোত্তর কালের সাহিত্যিকও বলা হয়। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আমরা এর ছাপ ছিল। আর অতি আধুনিক কবিদের মধ্যে সমর সেন, শামসুর রহমান এবং আল মাহমুদকে আমরা পেয়ে থাকি। তো জীবনানন্দ দাশ মূলত একজন কবি। স্যার, বিতে যে দুজনের নাম বললেন একটু আবার বলবেন? পঞ্চপাণ্ডবদের হ্যাঁ। জবস, জে হ্যাঁ ও বি। ডাবল হ্যাঁ বি বিতে এস, বললেন, বিতে যে দুইটা নাম বলছিলেন না, ওই দুইটা। বিষ্ণুদে। বিতে হচ্ছে বিষ্ণুদে আর বিতে হচ্ছে বুদ্ধদেব বসু। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে তার জীবনানন্দ দাশের 1928 সালে প্রকাশিত হয় ঝরাপালক, এবং এই ঝরাপালককে বলা হয় লেখকের প্রথম ইয়া, মানে কাব্যগ্রন্থ। এরপর এখানে আরেকটি তথ্য দেওয়া আছে যে বনলতা সেন তিনি রচনা করেছিলেন এডগার অ্যালেন পো। তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে টু হেলেন। এই টু হেলেন থেকে তিনি ইন্সপায়ার্ড হয়ে রচনা করেছিলেন বনলতা সেন, যে হাত ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। কবিকে প্রশ্ন করেছেন বনলতা সেন যে এতদিন তুমি কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই যে বিখ্যাত কবিতা, এই কবিতাটি তিনি এডগার অ্যালেন পো টু হেলেন থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি লিখেছিলেন। তো তার কাব্যগ্রন্থ আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, ঝরা পালক, তারপরে হচ্ছে কি ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা। এই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থ, এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি 1947 সালে, অর্থাৎ কবি মৃত 1957 সালে কবি মারা যাওয়ার পরে কাব্যগ্রন্থটি, রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কি হয়, প্রকাশিত হয়। এবং এই কাব্যগ্রন্থে তিনি স্বদেশের প্রতি তার যে প্রেম, তার যে নিসর্গময়তা, তিনি যে প্রকৃতিকে ভালোবেসেছেন, সেগুলো আমরা পাই। এই রূপসী বাংলার বিখ্যাত একটি কবিতা হচ্ছে বাংলার মুখ আমি দেখে আছি।
তারপর আবার আসিব ফিরে, যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। তারপরে হচ্ছে যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আর দেখিতে চাই না। তারপর সেই দিন এই মাঠ, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, বাংলার মুখ আমি দেখিয়াছি, আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এই যে জীবনানন্দ দাশের কবিতার মধ্যে আমরা এক ধরনের হাহাকার দেখি, আবার কি তিনি যে স্বদেশের প্রতি যে প্রেম, তিনি পৃথিবীর থেকে চলে যাবে, আবার তিনি এখানে এসে ব্যাক করবেন। তার অনেক বেশি তার কবিতায় অ্যালেগরি পাই, আমরা উপমা পাই, অনেক বেশি চিত্র রূপময়তা পাই, যেটা রবীন্দ্রনাথ সেজন্য তাকে নাম দিয়েছিলেন যে চিত্র রূপময় কবি। তিনি বলেছেন যে হাই চিল, আবার তাহারে কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। এই যে হাইসিল কবিতায় তিনি কি বলেছেন, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। কত চমৎকার চমৎকার কবিতার লাইন। এই যে তিনি উপমা, ছন্দ, অলংকার ব্যবহারে এতটাই এক্সপার্ট ছিলেন, যা অন্য কোনো কবিতায় আমরা দেখে নাই। যে বলেছেন কি, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। এই যে সিংহল সমুদ্র, এটা কোথায়, মালয় সাগর আমরা কোথায়, সেটা আমরা ঐতিহাসিকভাবে খুঁজে হয়তো পাবো, কিন্তু কবির কল্পনায় তিনি এটা নিয়ে এসেছে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে। এটি কার চরণ? জীবনানন্দ দাশের। কত সুন্দর একটি চরণ, যে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। তারপর তার সাতটি তারার তিমির, এই কবিতার উল্লেখ, এই কাব্যগ্রন্থের, মানে এই যে সাতটি তারার তিমির, এখানেও তার একটি উল্লেখযোগ্য কবিতা রয়েছে, আকাশ লীনা। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি। তাহলে এই যে আকাশ লীনা কবিতাটি তিনি এই সাতটি তারার তিমির থেকে নিয়েছেন। তারপর বনলতা সেন কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা বনলতা সেন। তারপর রূপসী বাংলা কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা রূপসী বাংলা। তারপর বেলা অবেলা কাল বেলা, এটি কার রচনা? জীবনানন্দ দাশের রচনা। তারপর হচ্ছে মহাপৃথিবী, এটি একটি তার অনুবাদ কাব্য মহাপৃথিবী। তারপরে রয়েছে কি ধূসর পাণ্ডুলিপি। তাহলে তার কয়টি কাব্যগ্রন্থ আমরা পেলাম? প্রথমেই পেয়েছি কি, তার প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ধূসর পাণ্ডুলিপি, মনে নাই? ঝরাপালক হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। এরপর আমরা পড়বো হচ্ছে ঝরাপালকের পর কি, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কাল বেলা। কবি হিসাবে যদি কারো আসে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে জীবনানন্দ দাশ। ঠিক আছে, জীবনানন্দ দাশের কবিতা কোন, মানে কাব্যগ্রন্থগুলো তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। মানে এ ব্যাপারে কোনোই ভুল নাই যে আধুনিকতম কবিদের মধ্যে জীবনানন্দ দাশের কবিতার কাব্যগ্রন্থ, কবিতায় মানে বড় বড় বিখ্যাত কবিতা এবং কাব্যগ্রন্থ এবং কবিতার চরণ কিছু কিছু, এটা আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে, পারতে হবে। ঠিক আছে, কোনো ভুল করা চলবে না। এই জীবনানন্দ দাশকে আমরা বাদই দেব না। ও, তার বিখ্যাত একটি প্রবন্ধ হচ্ছে কবিতার কথা, এটা তোমাদের বলা হয় নাই। এটি হচ্ছে কবিতার কথা, তার কবিতার বই না। যদি বলা হয় কবিতার কথা জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা, তাহলে সবাই অনেকেই ভুল করতে পারেন। ঠিক আছে, যে জীবনানন্দ দাশের দিয়ে দিতে পারেন যে উম তার কাব্যগ্রন্থ, আসলে এটি একটি তার প্রবন্ধ। ঠিক আছে। আর হচ্ছে তার তিনি তিনটি উপন্যাসও লিখেছেন, মাল্যবান, সতীর্থ এবং কল্যাণী। তাহলে পঞ্চপাণ্ডব আমরা জানলাম। আর জানলাম হচ্ছে, যদি বলা হয় কোন দুজন কে ত্রিশের দশকের কবি বলা হয়, তাহলে ত্রিশের দশকের কবি বলতে ওই পঞ্চপাণ্ডবদের কি আমরা বুঝবো। এবং জীবনানন্দ দাশের জন্মসাল কত?
আমরা এটা 1899 বলবো, এবং মৃত্যু সাল কত? 1954। কোথায় জন্মগ্রহণ করেছেন? বরিশাল। বরিশালে কোথায়? ধানসিঁড়ি নদীটি কোথায় অবস্থিত যদি আসে, বলবা যে বরিশালে অবস্থিত, ঝালকাঠি। তারপর কোন কবি মানে ক্লিন্টন বি সিলি একজন কোন দেশের নাগরিক? বলবা মার্কিন দেশের নাগরিক। তারপর তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে জীবনানন্দ দাশের উপর গবেষণা করেছিলেন। 30-এর দশকের যে তথাকথিত গণবিচ্ছিন্ন কবি, তাদের মধ্যে এই যে 5 জন কবি ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশকে কি কবি হিসেবে আখ্যায়িত করেছিলেন? বলবা চিত্ররূপময় কবি। তারপরে যদি বলা হয় যে জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম কি, তাহলে তোমার আসতে পারে যে রূপসী বাংলা, তারপরে আসতে পারে হচ্ছে যে বনলতা সেন, তারপরে আসতে পারে আবার আসিব ফিরে, হ্যাঁ, তারপর বাংলার মুখ আমি দেখিয়াছি, তারপর আকাশ লীনা। এই সকল কবিতা হচ্ছে তার একটি বিখ্যাত কবিতা। যদি বলে পাখির নীড়ের মতো চোখ, এই যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এটা কোন কবির রচনা? বলবা যে জীবনানন্দ দাশ। যদি বলা হয় যে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে, সেটা কার? তাহলে কি বলবা? জীবনানন্দ দাশ। ঠিক আছে, এরকম যদি আসে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, তারপর হচ্ছে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, সমস্ত দিনের শেষে শিশিরের মতো সন্ধ্যা নামে, এই সকল চরণ হচ্ছে জীবনানন্দ দাশের বিখ্যাত বিখ্যাত চরণ। তাহলে হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, এই কবিতার এটাও তার চরণ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর, এই ধরনের তার রচনা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শারিকে। তারপর আসবে মহাপৃথিবী, কার রচনা? তাহলে মহাপৃথিবী জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থের নাম। একটি কিসের নাম? কাব্যগ্রন্থের নাম। তারপর হচ্ছে আসতে পারি হচ্ছে তোমাদের বিষ্ণুদে। তারপরে হচ্ছে বিষ্ণুদে তার মানে বিখ্যাত একটি কবি উর্বশী এবং আর্টিমিস হচ্ছেন বিষ্ণুদে। তিনি হচ্ছে পঞ্চপাণ্ডবদের একজন কবি। এটা তোমরা মনে রাখবা। সুধীন্দ্রনাথ দত্তের একটা মনে রাখবা, সেটা হচ্ছে অর্কেস্ট্রা। তাহলে অর্কেস্ট্রা কে রচনা করেছেন? সুধীন্দ্রনাথ দত্ত। আর একটা হচ্ছে বিষ্ণুদেব। অবশ্যই মনে রাখবো উর্বশী ও আর্টেমিস এবং অমিয় চক্রবর্তী, যিনি হচ্ছেন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন, এবং অমিয় চক্র বাংলাদেশ কবিতাটি তিনি রচনা করেছেন। তার বিখ্যাত একটি কবিতা হচ্ছে মানে কাব্যগ্রন্থ মাটির দেয়াল অনিঃশেষ। এই পঞ্চপাণ্ডবের এই কটা তোমরা মনে রাখবা। তাহলে জীবনানন্দ দাশ গেল, বিষ্ণুদে গেল, সুধীন্দ্রনাথ গেল। বিষ্ণুদের কি পড়াইলাম? উর্বশী এবং আর্টেমিস। আর সুধীন্দ্রনাথ দত্তের হচ্ছে কি? অর্কেস্ট্রা। এগুলো হচ্ছে প্রায়ই আসে, এই জন্য এগুলো বলে গেলাম একবারে। এখন আসি জসিমউদ্দিন পল্লী কবি, যিনি 1903 1976 আমাদের পল্লী কবিকে জসিমউদ্দিন, ঠিক আছে। তাহলে তিনি ফরিদপুরের মায়ের বাড়িতে জন্মগ্রহণ করেছেন, তাম্বুলকানা গ্রামে। যদি ফরিদপুরে যাও, এক দিনের সেই যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেটি এখনো তার আছে। তিনি 10ম শ্রেণীতে থাকাকালীন কবর কবিতা লিখেছিলেন, এবং সেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানে মাধ্যমিক পর্যায়ে, যে আমরা জানি আমাদের এডুকেশনাল স্তর তিনটি: প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। সেখানে মাধ্যমিকে তার পড়ানো হতো। এই কবর কবিতাটি 118 লাইন। কবর কবর কবিতার রচয়িতা কে? জসিম। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এই যে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতো মুখ কি ভেসে। আহ, তাহলে এই কবিতাটা অনেক বড় একটি কবিতা, যে এক একজন তিনি যাকেই ভালোবাসছেন কি আহ, তাকেই তিনি হারিয়ে ফেলছেন, এই একটা অবস্থা, ঠিক আছে। তো এই কবর কবিতাটি কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ বা কবিতার গ্রন্থ হচ্ছে রাখালি এবং দ্য ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট।
ঠিক আছে। ই এম মিলফোর্ড একজন ইংরেজ লেখক, অনুবাদক, যিনি নকশি কাঁথার মাঠ তার শ্রেষ্ঠ রচনা, লেখকের জসিমউদ্দিনের, সেটা হচ্ছে অনুবাদ করেন। তাহলে নকশি কাঁথার মাঠ, ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি, এমব্রয়ডারি কুইল্ট, কুইল্ট মানে খাতা, এটা ই এম মিলফোর্ড, এটা হচ্ছে অনুবাদ করেছেন। তো এই বইটা হচ্ছে আহ, ইংরেজি সাহিত্যের যারা আছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে তাদের পড়ানো হয়। ঠিক আছে। এরপরে হচ্ছে অনুবাদ সাহিত্যের মধ্যে এটা পড়ায় যে ই এম মিলফোর্ডের ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট, নকশিকাঁথার মাঠ, কে রচনা করেছেন? জসিমউদ্দিন। তাহলে তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, এরপরে নকশিকাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সুজনবাদিয়ার ঘাট, রূপবতী, মাটির কান্না, সকিনা, মা যে জননী কান্দে, তারপর কাফনের মিছিল, উপন্যাস একটি, বোবা কাহিনী, এরপর হচ্ছে শিশুতোষ গ্রন্থ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, হাসু, এক পয়সার বাঁশি এবং ডালিম কুমার। যে জসিমউদ্দিনের শিশুতোষ গ্রন্থ যদি আসে তাহলে জসিমউদ্দিন আসতে পারে। এই জসিমউদ্দিনের শিশুতোষ গ্রন্থটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে থাকবে। আর হচ্ছে তার মনে রাখতে হবে রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সুজনবাদিয়ার ঘাট, হাসুকান্দে এবং মাটির কান্না, রূপবতী, এইগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এ ব্যাপারে যেন যেন কোনো ভুল না হয়। তাহলে জসিমউদ্দিন আমাদের পল্লী কবি, তার বিখ্যাত এই যে নকশিকাঁথার মাঠ, তারপর হচ্ছে বালুচর, ধানক্ষেত, সুজনবাদিয়ার ঘাট, এই যে সুজনবাদিয়ার ঘাটের বিখ্যাত চরিত্র আছে, সেগুলো তোমরা জানবা। তারপর হচ্ছে রাখালি, নকশিকাঁথার মাঠ, আর এখান থেকে শিশুতোষ হচ্ছে হাসু এবং এক পয়সার বাঁশি, ডালিম কুমার। ভ্রমণ কাহিনী, এটাও আমাদের মনে রাখতে হবে। যদিও সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামৌ বা ভ্রমণ কাহিনী রবীন্দ্রনাথও আছে, তারপরে হচ্ছে অনেকেই ভ্রমণ কাহিনী লিখছেন, কিন্তু জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনীটাও আমাদের মনে রাখতে হবে। চলে মুসাফির, হলদে পুরীর দেশ, যে দেশে মানুষ বড়। তিনি পল্লী কবি, তিনি, তার মানে কি তিনি গ্রামেই ছিলেন ব্যাপারটা তা না, ঠিক আছে, কিন্তু পল্লী জীবনে পল্লীর মানুষের যে অনুষঙ্গ, সেগুলো আমরা তার হচ্ছে এই কবিতার মধ্যে পাই। তারপরে তার আত্মজীবনী হচ্ছে জীবন কথা, এটা পড়েছে, অত্যন্ত সুন্দর একটি বই। যে তোমরা যদি আত্মজীবনী পড়তে পছন্দ করো তাহলে এই জীবন কথাটা পড়বা জসিমউদ্দিনের, এটা খুবই একটি ভালো মানের বই। এরপরে হচ্ছে নাটক লিখেছেন কি? বেদের মেয়ে, আর একটা আছে বেনের মেয়ে, তো এটা হচ্ছে বেদের মেয়ে। তারপর তিনি কি কি পুরস্কার পেয়েছেন সেটাও আমরা পড়বো। অর্থাৎ নাটক থেকে বেদের মেয়ে, এটা খুব ইম্পর্ট্যান্ট। জীবনানন্দ দাশের যে পুরস্কারগুলো, যেমন হচ্ছে যে তিনি এই ডিলিট ডিগ্রি পেয়েছেন কোথা থেকে, সেটা আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, যে তিনি ডক্টর অফ লিটারেচার কোথা থেকে পেয়েছিলেন? বিশ্ব ভারতী থেকে। এরপর হচ্ছে যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং তিনি এটি প্রত্যাখ্যান করেছেন 1964 সালে। 21 পদক পেয়েছেন 1976, এবং স্বাধীনতা পুরস্কার মরণোত্তর পেয়েছেন 1976 সালে। তাহলে জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থ বালুচর, সজনবাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ, এগুলো আমার জানতে হবে। উপন্যাস একটি, সেটি হচ্ছে বোবা কাহিনী। আর বলেছি কি শিশুতোষ গ্রন্থ তিনটা, আশু, এক পয়সার বাঁশি এবং ডালিম কুমার, এগুলো আমাদের পড়তে হবে। তাহলে ই এম মিলফোর্ড নকশিকাঁথার মাঠ অনুবাদ করে কি নাম দিয়েছিলেন বলতে পারবা?
এমব্রয়ডারি, দ্য কোয়েল্ট। অফ দ্য এমব্রয়ডারি কোয়েল, কোয়েল্ট, কোয়েল্ট। ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কোয়েল্ট। ইয়েস। তাহলে এই নকশিকাঁথার মাঠ তার কিন্তু শ্রেষ্ঠ কাহিনী কাব্য, ঠিক আছে। তাহলে কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, জালি লাউয়ের ডগার মতন, ঠিক আছে, বাহু দুখান সরু, এই যে নকশিকাঁথার মাঠের যে নায়ক রূপাই সম্পর্কে এগুলো বলেছেন। রূপাই হচ্ছে নায়ক আর সাজু হচ্ছে নায়িকা। কি আবার আইডিয়া? তারপর হচ্ছে ধানক্ষেত কাব্যগ্রন্থের হচ্ছে নিমন্ত্রণ একটি তার বিখ্যাত। তারপর আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি এক রসুলপুরে যাও, এটা আমরা সবাই জানি, তাই তো। তাহলে তার এক পয়সার বাঁশি, যেটা এই যে এক পয়সার বাঁশি শিশুতোষ গ্রন্থ, এখান থেকে এটি নেওয়া হয়েছিল। তাহলে আর কি কি পাইলাম আমরা? মাঝে জননী কান্দে, মাটির কান্দা, স্বজন বাদিয়ার ঘাট, চাষার ছেলে, এগুলো উপন্যাস একটি বোবা কাহিনী। তিনি নাটকও লিখেছেন, তার গানের সংকলনও রয়েছেন। ঠাকুরবাড়ির আঙিনায়, এটা কে লিখেছেন বলো তো? অর্থাৎ রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ি আঙিনায়, রবীন্দ্রনাথের যে ঠাকুরবাড়ি সেই সম্পর্কে লিখেছেন জসীমউদ্দিন, নাম দিয়েছেন ঠাকুরবাড়ির আঙিনায়। অর্থাৎ তিনি ওখানে থাকা অবস্থায় যা দেখেছেন সেগুলো বলেছেন। কপল ভাসিয়া যায় নয়নের জলে, ঠিক আছে, এটা কে বলেছেন? এই বিখ্যাত চরণটি কার? কপল ভাসিয়া গেল নয়নের জলে, মানে জসীমউদ্দিনের এই যে কবর কবিতাটা তোমরা পড়ছো, যে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও তুমি উজান তলির গা, আমারে ছাড়িয়া এত বেতজার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালায়। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে, গাছের পাতার সেই বেদনার বুনো পথে যেত ছড়ে। এই যে জসীমউদ্দিন। তারপর হচ্ছে মা যে জননী কান্দে, মা যে জননী কান্দে কাব্যগ্রন্থের রচয়িতা কে যদি বলি তাহলে কি বলবা? হ্যাঁ, এটা কিন্তু আসছে, ঠিক আছে, বিভিন্ন 24তম বিসিএস এ আসছে যে মা যে জননী কান্দে, এটি কার রচনা? অর্থাৎ পল্লীকবি জসীমউদ্দিনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, স্বজনবাদিয়ার ঘাট, হাসু, রূপবতী, মাটির কান্না, মাঝে জননী কান্দে। যদি বলা হয় জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি, স্বজনবাদিয়ার ঘাট নাকি নকশিকাঁথার মাঠ, কি বলবা? নকশিকাঁথার মাঠ। হ্যাঁ। যদি বলা হয় যে জসীমউদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, পারবা? ধানক্ষেত কোন কাব্যগ্রন্থের? ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত। এই যে ধানক্ষেতটা আছে না, এই ধানক্ষেতের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা হচ্ছে নিমন্ত্রণ, যে তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, এই কবিতাটি, ঠিক আছে। গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। তাহলে চলে মুসাফির ভ্রমণ কাহিনী গ্রন্থটি কে রচনা করেছেন যদি আসে তাহলে কি বলবা? তিনটা ভ্রমণ কাহিনী একদম, এই তার এই যে ভ্রমণ কাহিনীটা কই, চলে মুসাফির, হাসু, চলে হলদে। মুসাফির, পরীর দেশ, আর একটা কি যে দেশে মানুষ বড়। এই তিনটা তোমাদের 3 স্টার দেওয়া, এই তিনটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। কোন তিনটা? যে তিনটা হচ্ছে তার ভ্রমণ কাহিনী, আর আত্মজীবনী হচ্ছে জীবন কথা, আর নাটক মনে রাখতে হবে বেদের মেয়ে, নাটক মনে রাখতে হবে বেদের মেয়ে, ঠিক আছে। আর হলতে পরিদের যদি আসে কোন জাতীয় তাহলে কি বলবা? ভ্রমণ কাহিনী। তার মানে চলে মুসাফির ভ্রমণ কাহিনী, হলদে পরির দেশ ভ্রমণ কাহিনী, যে দেশে মানুষ বড় ভ্রমণ কাহিনী, তিনটি ভ্রমণ কাহিনী। আর নাটক হচ্ছে একটি। আর কাব্যগ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে নকশিকাঁথার মাঠ,
এটি একটি তার কাহিনী কাব্য, এবং তার অনেকগুলো ভালো ভালো বিখ্যাত কবিতা রয়েছে, তার মধ্যে কবর একটি অন্যতম, নিমন্ত্রণ অন্যতম। তারপরে কি রয়েছে তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে, সেগুলো আমরা মনে রাখবো। তাহলে আমাদের জসিমউদ্দিনের আসমানি একটি কবিতা আছে, সেটা আমরা জানি। আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, এটা। এরপরে হচ্ছে, আশা করি জসিমউদ্দিন সম্পর্কে আসলে পারবা। জসিমউদ্দিনের কবর কবিতা কত লাইনের? 118, মনে আছে? কত চরণ? এই যে 118। গাছের পাতার সেই বেদনা, বেদনায় বুনো পথ যেত ঝরে। এই কবিতার চরণও লিখেছেন হচ্ছে, রূপকার্থে লিখেছেন কে? পল্লীকবি জসিমউদ্দিন। তাহলে পল্লীকবি জসিমউদ্দিন 1903, 1976 কোথায় জন্মগ্রহণ করেছেন? মাতুতালয়, ফরিদপুর, তাম্বুলখানা গ্রাম। ঠিক আছে। তাকে কি বলা হয়? পল্লীকবি। প্রথম গ্রন্থ হচ্ছে রাখালি, শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে নকশিকাঁথার মাঠ, ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট, এটা অনুবাদ করেছেন মিলফোর্ড। ঠিক আছে, এগুলো মনে রাখলে চলবে। সৈয়দ মুস্তফা আলী, এটা হচ্ছে ড্যাম স্মার্ট একটা লেখক, ড্যাম স্মার্ট। ঠিক আছে। 1904 এবং 1974, যিনি সিলেটের পৈতৃক নিবাস হবিগঞ্জ জেলার উত্তরসুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। রুবাইয়াত ওমর খৈয়াম, কাজী নজরুল ইসলাম যে গ্রন্থ লিখেছেন রুবাইয়াত এবং সৈয়দ আলী হাসান একসাথে, সেই কাজী নজরুল ইসলাম যে গ্রন্থের ভূমিকা লেখেন, সেটা হচ্ছে কি রুবাইয়াত ওমর খৈয়াম। এটা তিনি দেশে বিদেশে, সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ, এবং এটাই তার ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। অর্থাৎ তিনি পেশোয়ার, মানে পাখতুন, ঠিক আছে, যাওয়ার সময় তিনি আফগানিস্তানের যে পরিবেশ, সেটা তিনি এই দেশে বিদেশে ভ্রমণ কাহিনীর মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবং দেশে বিদেশে ভ্রমণ কাহিনী পড়লে আফগানিস্তানের যে সমাজ ব্যবস্থা, তাদের যে রাজনীতি, তাদের যে হচ্ছে শিক্ষা, তাদের যে আতিথেয়তা, তাদের বাসস্থান, এ সম্পর্কে আমরা জানতে পারবো। তিনি কোথায় জন্মগ্রহণ? করিমগঞ্জে। তিনি আরবি ফার্সি শব্দের প্রচুর ব্যবহার করেছেন। তার রম্য রচনা, মানে রম্য রচনা বা প্রবন্ধ, এই যে পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, এই পঞ্চতন্ত্র হচ্ছে তার বিখ্যাত রম্য রচনা। কিন্তু এটি একটি প্রবন্ধ। প্রবন্ধ লিখলে মানুষ কি হাসে না? কিন্তু আহ এর মধ্যে অনেক তৎদেশ থাকে। ফলে কিন্তু সৈয়দ মুজতবা আলী, যিনি পঞ্চতন্ত্র, চাচা কাহিনী এবং ময়ূরকণ্ঠী, এই তিনটা রম্য গল্প তার বিখ্যাত হয়ে থাকবেন। এবং উপন্যাস তার শবনম এবং অবিশ্বাস্য। এই যে শবনম উপন্যাসটা শ্রেষ্ঠ 100 উপন্যাসের মধ্যে শবনম। ঠিক আছে, খুবই। এবং তার ছোট গল্প চাচা কাহিনী এবং টুনি মেম, এমন কেউ নাই তৎকালীন সময়ের পড়াশোনা করতে। কারণ আমরা তো এখন বইয়ের কাছে যাই না, এই জন্য এইসব বই আমরা কোথাও থেকে পাই না। কিন্তু ওই সময় চাচা কাহিনী এবং টুনি মেম পড়ে হাসতে হাসতে তাদের জীবন বের হয়ে যেত। শিশু তো সেগুলো। তাহলে দেশে বিদেশে ভ্রমণ কাহিনীতে কোন শহরের কথা উল্লেখ করা হয়েছে? আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে তিনি এই দেশে বিদেশে ভ্রমণ কাহিনী, সৈয়দ মুজতবা আলীর যে প্রথম, তো সেখানে তিনি বলছেন উপসংহারে যে বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার মনে হয় চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি, আর শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়। দেখো, একটা মানুষ তার পাগড়ি ধুইবে, তার জন্য তার কাছে কিন্তু সাবান নাই, ডিটারজেন্ট নেই। এত কিছু না থাকার পরেও কি মিন করছে এটা দিয়ে? যে তার অর্থ কষ্ট ছিল। অর্থাৎ এই যে আব্দুর রহমান নামে একজন লোক, যিনি সৈয়দ মুজতবা আলী যখন ভ্রমণে গিয়েছেন অফিসিয়াল কাজে কাবুলে,
তখন তার সান্নিধ্য পেয়েছিলেন, কিন্তু মানুষটা এত ভালো ছিল, এত সহজ সরল ছিল, তিনি বলেছেন যে বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি আর শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়। মানে এত সাদা, বরফের চেয়েও সাদা মনের একজন মানুষ। তো একজন বিখ্যাত সাংবাদিক নজেস আফরোজ, ইন এ ল্যান্ড ফর ফ্রম হোম এ বেঙ্গলি ইন আফগানিস্তান, ঠিক আছে, এ বেঙ্গলি ইন বেঙ্গলি ইন আফগানিস্তান, অর্থাৎ একজন বাঙালি আফগানিস্তানে, এই নামে এই বইটি অনুবাদ করেছেন ইংরেজিতে। তার ছোট গল্প, বিখ্যাত ছোট গল্প হচ্ছে কি রসগোল্লা। এই রসগোল্লা নিয়ে যে কাণ্ডটা ঘটে কাস্টমস অফিসারদের সাথে, ঠিক আছে, সেই রসগোল্লা, এটা না পড়লেই নয়, আমাদের প্রত্যেকেরই পড়া উচিত রসগোল্লা ছোট গল্পটি। যাই হোক, সৈয়দ মুস্তফা আলী একজন রম্য লেখক, দেশে দেশে তার বিখ্যাত ভ্রমণ কাহিনী। কাবুল শহর এখানে আছেন। বিখ্যাত একটা চরিত্র হচ্ছে আমরা আব্দুর রহমান পাই, এবং তার উপন্যাস হচ্ছে অবিশ্বাস্য এবং শবনম। তার বিখ্যাত একটি প্রবন্ধ বা রম্য রচনা হচ্ছে পঞ্চতন্ত্র, ঠিক আছে, চাচা কাহিনী এবং ময়ূরকণ্ঠী। তাহলে দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা যদি আসে বলবা কি ভ্রমণ কাহিনী। পঞ্চতন্ত্র গ্রন্থের লেখককে যদি আসে বলবা কি সৈয়দ মুস্তফা আলী। তারপরে হচ্ছে পাদটিকা গল্পটি কে লিখেছেন, পাদটিকা ছোট গল্পটি, তাহলে বলবা কি সৈয়দ মুস্তফা আলী। টুনি মেম কোন ধরনের রচনা যদি আসে, টুনি মেম এটি একটি ছোট গল্প, বাট এটি একটি রম্য রচনা, ঠিক আছে। শবনম উপন্যাস কার, সৈয়দ মুস্তফা আলীর বিখ্যাত উপন্যাস হচ্ছে শবনম। এরপরে আসছে মানিক, মানিক বন্দ্যোপাধ্যায়, 1908-1956। তিনি জন্মগ্রহণ করেছিলেন বিহার জেলার সাঁওতাল পরগনার দুমকা গ্রামে। তাহলে সাঁওতাল পরগনায় কে করেছিলেন বলবা যে মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন একজন। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত শ্রেষ্ঠ, মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন ঔপন্যাসিক। আমরা মানিক বন্দ্যোপাধ্যায় ক্লাস 9-10-এ পরিচিত হয়েছি পদ্মা নদীর মাঝি উপন্যাসের মাধ্যমে, যেখানে আমরা পেয়েছিলাম রহস্যময় চরিত্র হোসেন মিয়া, কুবেরকে পেয়েছিলাম এবং কপিলাকে পেয়েছিলাম। পদ্মা নদীতে তাদের মাছ ধরার যে দৃশ্য এবং মাছ বেচাকেনা এবং তাদের মধ্যে যে প্রেমময় জীবন এবং দারিদ্র্যক্লিষ্ট জীবন এবং শ্রেণী বৈষম্য, ক্লাস, অর্থাৎ হচ্ছে আমরা কোথায়, এই পদ্মা নদীর মাঝে উপন্যাসে। তারপরে তিনি মনস্তাত্ত্বিক উপন্যাস লিখেছেন পুতুল নাচের ইতিকথা। এটা তার একটি বিখ্যাত বিখ্যাত উপন্যাস হচ্ছে পুতুল নাচের উপকথা। এবং জননী উপন্যাস তার একটি, আরো একটি ভালো বিখ্যাত উপন্যাস। এবং তার একটি গল্প গ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে অতসী মামি। তাহলে এই অতসী মামি গল্প গ্রন্থের লেখক কে যদি আসে, তাহলে বলবা মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় মূলত এই যে বস্তুবাদী সমাজ, পুঁজিবাদী সমাজ, এই সমাজ ব্যবস্থার তিনি বিলোপ চেয়েছেন, এবং তিনি এই বিলোপ চাওয়ার কারণে তিনি কি হয়েছেন, তিনি একজন লেফটিস্ট, তার লেখার মাধ্যমে আমরা পাই। এবং পদ্মা নদীর মাঝি নিয়ে গৌতম ঘোষ বিখ্যাত চলচ্চিত্রকার, তিনি হচ্ছেন একটি সিনেমা নির্মাণ করেন। তার বিখ্যাত, মানিকের বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে জননী দিবারাত্রির কাব্য। তোমার আসতে পারে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য কোন ধরনের রচনা, আসবে যে একটি একটি কাব্যগ্রন্থ, এটি একটি উপন্যাস, এটি একটি গল্প, এটি একটি প্রবন্ধ। তাহলে কাব্য দেখে অনেকেই বলবে এটি একটি কাব্যগ্রন্থ। মূলত দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি শ্রেষ্ঠ উপন্যাস। এরপর তার মনস্তাত্ত্বিক উপন্যাস রয়েছে কি পুতুল নাচের ইতিকথা। মানিকের বিখ্যাত উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে, এখানে ডাক্তার থাকে একজন, এবং মানুষগুলো কিভাবে পুতুলের ভাগ্যের দ্বারা, নিয়তির দ্বারা কিভাবে তিনি পরিচালিত হয়, সেটি আমরা পুতুল নাচের ইতিকথায় মানিকের পেয়ে থাকি। এরপর হচ্ছে পদ্মা নদীর মাঝি, সেটা আমরা আমরা আমাদের সকলেরই পড়া। এই এই উপন্যাসের মাধ্যমে জেলেদের জীবন এবং
সেই জীবনে ধনী দরিদ্রের যে বৈষম্য এবং এখানে তিনি ফ্রয়েডিজমকে নিয়ে আসছেন। সিগমুন্ড ফ্রয়েড একজন জার্মান মনস্তত্ত্ববিদ, তিনি বলেছেন যে লিবিডো দ্বারা মানুষ আক্রান্ত হয়, অর্থাৎ মানুষ তার জৈবিক চাহিদার দ্বারা পরিচালিত হয়। আমরা দেখতে পাই যে কুবের তার বিয়ে থাকা সত্ত্বেও কপিলা কুবেরের প্রতি যে আকর্ষণ, ঠিক আছে, সেটা এই ফ্রয়েডিজম দ্বারাই সিগমুন্ড ফ্রয়েড যিনি হচ্ছেন একজন সাইকোলজিস্ট, তার যে বিখ্যাত থিওরি সেই জৈবিক তাড়না মানুষের, সেখান থেকেই মূলত উদ্ভূত এই যে কুবেরের জৈবিক তাড়না। সুতরাং আমরা মানিকের বইয়ে আমরা পেয়ে থাকি। এরপরে হচ্ছে যে শহরবাসীর ইতিকথা, সোনার চেয়ে দামি চিহ্ন, তারপর হচ্ছে হলুদ নদী সবুজ বন, ঠিক আছে, এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। তাহলে জেলেদের জীবনের সুখ দুঃখ নিয়ে তিনি কোনটি রচনা করেছেন? কুবের, কপিলা, মালা, গণেশ, এগুলো আমরা পাই পদ্মা নদীর মাঝিতে। তাহলে পুতুল নাচের ইতিকথা, শশী এবং কুমুদ, এইটা আমরা পাই বিখ্যাত দুটি চরিত্র তার মনস্তাত্ত্বিক। জননী ওইটার মধ্যে মনস্তাত্ত্বিক একটি তার উপন্যাস। তাহলে মানিকের গল্পগ্রন্থ হচ্ছে, মানিক কিন্তু একজন গল্পকারও, কিন্তু তিনি উপন্যাস হিসাবে তিনি অনেক খ্যাতি লাভ করেছেন, কিন্তু তার গল্পগুলো এখনো অনার্সে পড়ানো হয়। তার বিখ্যাত গল্প হচ্ছে যে প্রাগৈতিহাসিক। এই প্রাগৈতিহাসিকের অন্যতম চরিত্র হচ্ছে ভিখু এবং পাঁচি। এই যে ভিখু কিভাবে, মানে যে আদিম, তার মধ্যে যে আদিমতা, সেটা আমরা পাই ভিখু চরিত্রের মাধ্যমে। যে তিনি কিভাবে আর কি তার জীবনকে পরিচালনা করেন, কিভাবে মানুষকে খুন করেন, তারপরে হচ্ছে কিভাবে তিনি জৈবিক তাড়না দ্বারা পরিচালিত হয়, সেটা আমরা প্রাগৈতিহাসিকে পাই। তারপর হচ্ছে অতসী মামি, তারপরে হচ্ছে এই সরীসৃপ, এটি তার বিখ্যাত একটি গল্প গ্রন্থ। এবং মানিকের আরো একটি বিখ্যাত গল্প গ্রন্থ হচ্ছে সমুদ্রের স্বাদ, ঠিক আছে। তাহলে সরীসৃপ, বউ, সমুদ্রের স্বাদ, অতসী মামি, তারপর হচ্ছে প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক এটা তো কিন্তু পাঠ্য, অনার্সের পাঠ্য এটা, মানিকের প্রাগৈতিহাসিক গল্প, এটা সবাই পড়ে এবং সবাই জানে। সুতরাং আমরা যারা সাহিত্যের স্টুডেন্ট না, তাদেরও জানতে হবে যে প্রাগৈতিহাসিক কার রচনা, মানিকের। তাহলে মানিকের এটি কোন ধর্মীয় রচনা? এটি একটি গল্প গ্রন্থ, এবং উপন্যাসগুলো আমাদের জানতে হয়। তাহলে যদি প্রশ্ন হয় যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য কি, বলবা কি জেলেদের জীবনের বিচিত্র সুখ দুঃখ। যদি আসে যে কপিলা কোন উপন্যাসের চরিত্র, বলবা কি পদ্মা নদীর মাঝি। যদি বলে যে শশী এবং কুমুদ চরিত্রটি মানিকের কোন উপন্যাসের, বলবা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। তারপর হচ্ছে দিবারাত্রির কাব্য, এটি কার রচনা যদি আসে, তাহলে বলবা এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কাব্যগ্রন্থ, এবং মূলত এটি একটি উপন্যাস। এবং আরেকটি আছে যে আত্মহত্যার অধিকার, আত্মহত্যার অধিকার মানিকের একটি রচনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রচনা হচ্ছে আত্মহত্যার অধিকার, এটা তার একটি গল্পগ্রন্থ। এরপরে হচ্ছে ভিখু ও পাঁচি, এটা বিখ্যাত দুটি চরিত্র ভিখু এবং পাঁচি। এটা আমরা কোথায় পেয়েছি, বলবা যে মানিকের শ্রেষ্ঠ গল্পগ্রন্থ হচ্ছে প্রাগৈতিহাস, সেখানে। এর আরো তিন চারটি গল্পগ্রন্থ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট: অতসীমামি, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ এবং বকুলপুরের যাত্রী, ছোট বকুলপুরের যাত্রী। এরপর আসছে বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু সম্পর্কে তো অবশ্য আগে বলেছি যে ত্রিশের আধুনিক ধারার কবি হচ্ছে, ত্রিশোত্তর আধুনিক কবি হচ্ছে বুদ্ধদেব বসু। পঞ্চ পাণ্ডবদের একজন করেছেন, এরা ছিলেন লেফটিস্ট। বাসন্তিকা পত্রিকা, তিনি জগন্নাথ হলের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র অবস্থায় তিনি বাসন্তিকা তিনি
প্রকাশ করেছেন। তোমরা হচ্ছে যে বুদ্ধদেব বসুকে তোমরা মানে আর বিষ্ণুদে এই দুইটা তোমরা এক করে ফেলবা না। বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু এবং সুধীন্দ্রনাথ দত্ত, এই চারজনকে আলাদা আলাদা, তিনজনকে আলাদা আলাদা মনে রাখতে হবে। তো বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আর মনে রাখার মতো হচ্ছে বন্দির বন্দনা, কে লেখছেন? বুদ্ধদেব বসু। ঠিক আছে। তারপর হচ্ছে যে কঙ্কাবতী, এই দুইটা। তারপর তিথিডোর উপন্যাসটি কার রচনা? এই যে তিথিডোর, এটি হচ্ছে তোমার বুদ্ধদেব বসু, এটা তোমার মনে রাখতে হবেই হবে। তারপরে হচ্ছে রেখাচিত্র। রেখাচিত্র চৌচির, এটা আবুল ফজলের উপন্যাস, কিন্তু রেখাচিত্র গল্প গ্রন্থ হচ্ছে যে তোমার বুদ্ধদেব বসুর। তারপর হঠাৎ আলোর ঝলকানি, এটা হচ্ছে বুদ্ধদেব বসুর একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে হঠাৎ আলোর ছলকানি। তিনি ভ্রমণ কাহিনীও লিখেছেন, এটা তেমন একটা আসে না। আমার ছেলেবেলা, এটা রবীন্দ্রনাথও লিখেছেন, আবার বুদ্ধদেব বসুও লিখেছেন যে আমার ছেলেবেলা, স্মৃতি কথা। ঠিক আছে। তাহলে তিথিডোর উপন্যাসকার বুদ্ধদেব বসু, রেখাচিত্র গল্প বুদ্ধদেব বসু, হঠাৎ আলোর ঝলকানি প্রবন্ধ বুদ্ধদেব বসু। আর মূলত বুদ্ধদেব বসু থেকে আসে, তিনি যেহেতু কবি, সুতরাং তার কাব্যগ্রন্থ থেকে আসার সম্ভাবনা বেশি। আসলে আসে বন্দির বন্দনা, কে লিখেছেন? বুদ্ধদেব বসু। তারপর তিনি একজন বিশিষ্ট অনুবাদক ছিলেন এবং তিনি সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। তিনি কালিদাসের মেঘদূত তিনি অনুবাদ করেছেন, বুদ্ধদেব বসু। এটা আমাদের অনার্সে পড়ানো হয়, বুদ্ধদেব বসু অনুদিত কালিদাসের মেঘদূত। শার্ল বোদলেয়ার আছে, সলিমুল্লাহ খান প্রায় শার্ল বোদলেয়ারের কথা বলেন, তার কবিতা। ঠিক আছে। এটা খুবই বিখ্যাত, তিনি অনুবাদ, এবং হেলডালিনের কবিতা। ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে কালিদাসের মেঘদূতের অনুবাদককে বুদ্ধদেব বসু, এটা অনার্সে পড়ানো হয়, এবং শার্ল বোদলেয়ারের বিখ্যাত কবিতা। এরপরে আসি 1911, 1999 বেগম সুফিয়া কামাল, এটা পড়ানো হয়ে গেছে। ফররুখ আহমদ খুবই ইম্পর্টেন্ট, এটাও পড়ানো হয়ে গেছে, তাই তো? এবার ফররুখ আহমদ এবং আল মাহমুদ থেকে যে কোনো একটি প্রশ্ন হবে। ফররুখ আহমেদ হচ্ছে 1918, 1974। এই ফররুখ আহমদ যশোরে জন্মগ্রহণ করেছেন, মাঝ আইল গ্রামে, যেটা বর্তমানে হচ্ছে মাগুরার মধ্যে অবস্থিত। মাগুরাতে অবস্থিত এই তোমার ফররুখ আহমেদ জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রচুর আরবি ফার্সি শব্দের প্রয়োগ ঘটিয়েছেন তার কবিতায়। তিনি হাতেম তাই গ্রন্থের জন্য আদমজী পুরস্কার পেয়েছেন, এবং পাখির পাশা জন্য তিনি লাভ করেছেন ইউনেস্কো পুরস্কার। এইখান থেকে আসবে যে আদমজী পুরস্কার কে পেয়েছিলেন? ফররুখ আহমদ। কি রচনার জন্য পেয়েছিলেন? হাতেম তাই। তিনি ইউনেস্কো পুরস্কার কে পেয়েছিলেন? ইউনেস্কো পুরস্কার অনেকেই পেয়েছেন, কিন্তু ফররুখ আহমেদেরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তিনি পাখির বাসা এই গ্রন্থের জন্য তিনি ইউনেস্কো পেয়েছেন। তাহলে হাতেম তাই পেয়েছেন আদমজী পুরস্কার, এবং পাখির বাসা পেয়েছেন ইউনেস্কো পুরস্কার। 1960 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারও লাভ করেন, এবং 1980 খ্রিস্টাব্দে তিনি মরণোত্তর 21 পদক 77 সালে জিয়াউর রহমানের সময় পেয়েছেন তিনি, এবং 80 সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন। তার বিখ্যাত এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাত সাগরের মাঝি। সাত সাগরের মাঝি, হে মাঝি, এবার তুমি পেও না কো ভয়, তুমি কুড়াও হেরার পথিক, তারকার বিস্ময়, করুকে ঝরে নারঙ্গী পাতা, তবু পাতা অগণন ভিড় করে যেথা যাচ্ছে আকাশে হেরার রাস্তরণ। সাত সাগরের মাঝির বিখ্যাত কবিতা। তাহলে হচ্ছে যে সাত সাগরের মাঝি পাঞ্জেরি। পাঞ্জেরি তুই ভুলিবি, পাঞ্জেরি কবিতাটি তার একটি বিখ্যাত কবিতা সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে। ঠিক আছে। তাহলে কাব্যগ্রন্থ কি কি তার? সাত সাগরের মাঝি, তারপরে রয়েছে হাতেম তাই, সিরাজুম মুনিরা, নওফেল ও হাতেম, এটা তার কাব্য নাটক। এবং সনেট রয়েছে, মুহূর্তের সংকলন। শিশুতোষ গ্রন্থ হচ্ছে পাখির বাসা, নতুন লেখা, হরফের ছড়া, ছড়ার আসর, হে বন্য হামিদা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাখির বাসা। শিশুতোষ গ্রন্থটি কার? ঠিক আছে, এইটা।
কিন্তু তার মনে রাখতে হবে সাত সাগরের মাঝি। পাঞ্জেরি কবিতা, সিরাজ সুমনের এটা। আর মনে রাখতে হবে পুরস্কারগুলা, ঠিক আছে? আমি কিন্তু সকলের পুরস্কার মনে রাখতে তোমাদের বলিনি। আমি বলেছি এই যে সৈয়দ আলী হাসান, তারপর হচ্ছে আহ এই ফররুক আহমেদের তোমার আহ পুরস্কারগুলো মনে রাখতে হবে। সাত সাগরের মাঝি থেকে তোমাদের প্রশ্ন এবার হবে। যদি বলে পাঞ্জেরি কবিতাটি কে লিখছেন, বলবা ফররুক আহমেদ, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, নাকি? فات حقوق. কারণ এটা তোমরা আজকে রিভিশন দিবা, পরের ক্লাসে তোমাদের আবার প্রশ্ন জিজ্ঞেস করবো, ঠিক আছে? তাহলে ফররুক আহমেদ এবং আল মাহমুদ, এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুইজন থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে। তখন আবার বইলো না যে স্যার আসছে কিন্তু দেখি নাই, মানে তা আপনি যা বলছেন সেটা অন্য একটা আসছে। এই দুইজনের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? ফররুক আহমেদ এবং আল মাহমুদ, বুঝতে পারছো? ফররুক আহমদ, আল মাহমুদ, জসিম উদ্দিন, কিছুই বাদ দেওয়া যাবে না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ক্লাসে আবার কথা হবে। আর প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ।